হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব র্যান্ডম ভাবে একটা লাইভে চলে আসলাম আমি। জানি এখন বাংলাদেশে অনেক রাত, প্রায় 12টা বাজে হয়তো। তারপরেও লাইভে আসা কারণ পরে ভিডিওটা যদি পরে ভিডিওটা থেকে যাবে, আপনারা যদি পরে দেখেন ফেসবুকে দেখতে পারবেন। খুব সিম্পল কিছু কোয়েশ্চেন, আপনাদের অনেক সময় অনেক ধরনের প্রশ্ন পাই, সেগুলো নিয়ে কিছু কথা বলার জন্য, বা সেগুলোর অ্যান্সার অনেক সময় দেখা যায় যে মেসেজে বা কমেন্টে অনেক সময় ডিটেইলে অনেক কিছু বলা যায় না বা লেখা যায় না। সেটার জন্যই আজকে একটু লাইভে আসা, কয়েকটা প্রশ্ন পড়ব এবং সেগুলোর অ্যান্সার করব, চেষ্টা করব। আমার কাছে মনে হয় যে অনেক সময় কিছু কিছু প্রশ্ন একই রকম হয়, হয়তো বা 2-3টা প্রশ্ন পড়লে হয়তো বা অনেকের একসাথে হেল্প হবে। আপনারা জানেন যে আমি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট। আমি এখন কানাডাতে আছি। আমি বাংলাদেশে প্র্যাকটিস করেছি বেশ কিছু বছর। আমার ফিজিওথেরাপি সম্পর্কিত বিভিন্ন রকম ভিডিও আছে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, এবং আমার এই ভিডিওগুলো করার মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে পেশেন্টকে বা রোগীকে তাদের নিজেদের কন্ডিশন সম্পর্কে অ্যাওয়্যার করা। এটা 1 নম্বর উদ্দেশ্য। কারণ হচ্ছে যে আমার বিশ্বাস, যখন একজন রোগী জানে যে তার কি হয়েছে, তার জন্য এটা অনেক বেশি সহজ হয়ে যায় তার স্বাস্থ্যটার সঠিক যত্ন নেওয়া এবং সেটাকে কিভাবে মেনটেন করবে সেটা বোঝা। এই যেমন আপনি যদি জানেন যে ডায়াবেটিস কেন হয়েছে, আপনাকে হাঁটতে হবে, খাবার কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু অনেকটা আপনার উপরই নির্ভর করবে। ঠিক একইভাবে যদি আমাদের পেশেন্টরা জানে যে তার কোমর ব্যথার কারণটা কি, বা তার ঘাড়ে ব্যথা হয়েছে কোনো একটা কারণে, কেন হয়েছে, এবং কি কি করলে সে ভালো থাকতে পারবে, কি কি এক্সারসাইজ করলে সে হয়তো বা বিভিন্ন ট্রিটমেন্টের ছাড়া বা ওষুধপত্র ছাড়া প্রাথমিক পর্যায়ে ভালো থাকতে পারবে, সেই ব্যাপারগুলোকে আসলে ফোকাস করার জন্যই আমার ভিডিওগুলো করা। আমি আজকে রকুনুজ্জামান সুমন এবং রবিউল আওয়াল আছেন লাইভে। আমি জানি খুবই কম মানুষ থাকবেন, আমি জানি খুব রাত। তারপর আমি চেষ্টা করব কয়েকটা প্রশ্ন পড়ে সেগুলোর অ্যান্সার করার, পরে আপনারা হয়তো দেখবেন, এবং সাথে আপনারা যারা দেখছেন তাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানেও আপনারা বলতে পারেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছিলেন যে আমার মায়ের কোমরে ব্যথা, ডাক্তার একজন দেখিয়েছি, তাতে হালকা কমেছে, আবারও যেতে বলেছে 15 দিন পর। ডক্টর গোলাম মোস্তফা, আপনার সাথে সরাসরি যোগাযোগ করার কি উপায় আছে? আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে যে আসলে শুধু কোমরে ব্যথা যখন আমরা শুনি, এটা এত বড় একটা টার্ম। কোমরে ব্যথার অসংখ্য রকম কারণ থাকতে পারে। তো তার মধ্যে কেন কোমরে ব্যথা হচ্ছে আপনার মায়ের, সেটা আমি যদি যে কোনো একটা পরামর্শ, যখন আপনি প্রশ্নটা করেছেন, আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি যে আসলে আমি মেসেজে বা কিছু লিখে উত্তরটা আসলে পুরোপুরি দিতে পারি না। অনেক সময় অনেকে মনে করতে পারে যে রুড বা অ্যান্সার করেনি, কিন্তু আসলে হয় কি, এইখানে এই প্রশ্নটার প্রেক্ষাপটে অনেক প্রশ্ন চলে আসে। যেমন কোমর ব্যথা হয়েছে, সেটা কি কারণে হয়েছে, আপনি কোনো এক্সরে এমআরআই করেছেন কিনা, বা আপনার মায়ের বয়স কত, তার ওজন কত, তার আগেও ব্যথাটা ছিল কিনা। তো এরকম আনুষঙ্গিক অনেক প্রশ্ন থাকে, যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা সমস্যার সাজেশন বা একটা সলিউশন আমরা দিয়ে থাকি। শুধুমাত্র কোমর ব্যথা হয়েছে সেইটা শুনে আমি আসলে সঠিকভাবে কোনো পরামর্শ দিতে পারবো না। তো আমাদের আরেকটু ডিটেইলে ওই সময় আসলে জানার প্রয়োজন হয়। সো আপনি যদি চান, আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকেও দেখিয়ে নিতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করারও কিন্তু অনেক মাধ্যম আছে। আমার ফোন নাম্বারও দেওয়া আছে হচ্ছে আমাদের পেজে, যদি আপনারা দেখেন। আমি নাম্বারটা একটু বলে দিই এখন আরেকবার, যারা অনেক সময় আমার সাথে যোগাযোগ করতে চান। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। ডিরেক্টলি আমি যদিও ধরি না, কিন্তু হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ আছেন যারা হচ্ছে ফোনটা ধরবেন এবং ডিটেইলে আমার সাথে কিভাবে কমিউনিকেট করতে পারবেন সেটা বলে দিবে। নাম্বারটা হচ্ছে 01611633013। আচ্ছা, এরপরে হচ্ছে যে আরেকটা ছিল হচ্ছে, স্যার প্রায় 2 বছর আগে আমার কোমর ব্যথা শুরু হয়েছিল, তখন শুধু সকালে করতো, এরপর ব্যথা বাড়ে, ওষুধ খেয়েও কমে না। পরে এক ডাক্তার এক্সরে ধরে বললেন রেডিকুলোপ্যাথি। পরে মেডিসিন খাওয়ার পর প্রায় 1.5 বছর সুস্থ ছিলাম, এখন আবার ব্যথা শুরু হয়েছে। আমি আগের মেডিসিন খাচ্ছি, কাজ হচ্ছে না, কোমর সহ পিঠ ব্যথা করে, বাম হাতে ব্যথা, পা ঝিনঝিন করে।
আচ্ছা, আপনার এই কথাগুলো দেখে মনে হচ্ছে যে হয়তো আপনার কোমরের ব্যথাটা পায়ের নিচের দিকে যাচ্ছে। সো এটাকে রেডিকুলোপ্যাথি বলে মেইনলি। এবং কোমর ব্যথাটা পায়ের দিকে যাওয়ারও কিন্তু অনেক রকম কারণ থাকতে পারে। হ্যাঁ, সেটা আপনার মূলত দেখা যায় যে নার্ভে কম্প্রেশন থাকে এবং ওই চাপ থেকে দেখা যাচ্ছে পায়ের নিচে ব্যথা যায়। কিন্তু নার্ভের কম্প্রেশনটাও আপনার কোমরের বিভিন্ন জায়গায় হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। সেটার জন্য মূলত কিন্তু ওষুধটা দেওয়া হয় হচ্ছে যে প্রাথমিকভাবে যাতে ব্যথাটা কম থাকে সেজন্য। এই জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের যখন কোমরে কোনো কারণে ব্যথা হয় বা রগে চাপ পড়ে, তখন কি হয় যে একটা ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়। কিছু কিছু ক্ষেত্রে যাদের সমস্যাটা খুব বেশি ম্যাসিভ না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কমে যায়। কিছু কিছু পেশেন্ট আছে যারা কিছুদিন রেস্ট নিলে, ওষুধ খেলে ব্যথাটা চলে যায়, কিন্তু পেশেন্ট মনে করে যে আমার বোধহয় মেইন প্রবলেমটা ঠিক হয়ে গেছে। কিন্তু এইসব ক্ষেত্রগুলোতে কি হয় যে পেশেন্টের ব্যথাটা হয়তো সাময়িকভাবে ঠিক হয়ে যায়, কিন্তু তারা যেহেতু লাইফস্টাইলের কোনো মডিফিকেশন করেন না এবং মূল যে কারণটা ছিল কোমর ব্যথাটার পেছনে সেটাকে যেহেতু অ্যাড্রেস করে না, তখন দেখা যায় আবার যখন নর্মাল কাজে কর্মে ফিরে যায় তখন আবার ব্যথাটা ফিরে আসে। এবং সেকেন্ড টাইম উনি যেমন বলছেন যে আমার পরে যখন ফিরে আসছে ব্যথাটা, তখন আমি কিন্তু আর ব্যথার ওষুধ খেয়েও আর কাজ হচ্ছে না। কারণ তখন দেখা যায় যে হয়তো বা যে প্রবলেমটা ছিল, আমি এখন বলতে পারছি না কারণ এইটুকু ইনফরমেশন দেখে আমার জন্য বলা সম্ভব হচ্ছে না যে আসলে কি প্রবলেম হয়েছে ওনার কোমরে, কিন্তু সেই প্রবলেমটা হয়তো মাত্রাটা এত বেড়ে গেছে এর পরে যে এখন আর ওষুধেও কাজ করছে না। সো এখন আপনাকে অ্যাকচুয়ালি ওই প্রপার রিজনটাকে অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, কিন্তু তারপরেও যখন প্রচুর ব্যথা থাকে আমরা বলি যে কিছুদিনের জন্য জাস্ট ব্যথার ওষুধটা নেওয়া এবং সাথে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যদি ব্যথাটা প্রচন্ড তীব্র হয় সেক্ষেত্রে নিজে নিজে একা একা বিভিন্ন এক্সপেরিমেন্ট না করে একজন ডক্টরের পরামর্শ যদি নেন, একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নেন এবং তার কাছে ট্রিটমেন্ট নেন, তাহলে খুবই ভালো হয়। কিন্তু আমার ভিডিওগুলো যেমন যদি আপনারা দেখেন যে আমার স্পাইনাল স্টেনোসিস, পিএলআইডি বা বিভিন্ন রকমের অপারেশনের পরে কি এক্সারসাইজ করবেন সেগুলো কিন্তু দেওয়া থাকে। এগুলো এই জন্য দেওয়া থাকে যে যদি আপনাদের সমস্যাগুলো একদম এক্সেসিভ বা অতিরিক্ত পর্যায়ে না চলে যায় বা খুব বেশি না হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস আমরা বাসা থেকেও মেনটেন করতে পারি। এই জন্য আপনার যদি ব্যথাটা অতিরিক্ত হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন যে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তারপর ট্রিটমেন্ট নেওয়া। আচ্ছা, আরেকজন বলছিলেন যে ম্যাডাম আমার স্পাইন অপারেশন করেছি 1 মাস আগে, কোনো ব্যায়াম করা যাবে এখন করলে কোনো ব্যায়াম করা যাবে কিনা, এখন করলে সুস্থ হব? ওকে, সো উনি আসলে বলতে চাইছেন যে ওনার স্পাইনে অপারেশন হয়েছে এবং এখন উনি কোন এক্সারসাইজ করলে সুস্থ হবেন। অ্যাগেন এই প্রশ্নটা দেখে আমার কাছে মনে হয় যে আমার প্রপারলি সাজেস্ট করার মতো আমি কিছু পাচ্ছিলাম না। কারণ হচ্ছে স্পাইন মানে হচ্ছে মেরুদণ্ড। সো আমাদের একদম মাথার পেছন থেকে একদম নিচ পর্যন্ত হচ্ছে আমাদের মেরুদণ্ডটা, তাই না? এখন স্পাইনের কোন জায়গায় আপনার অপারেশন হয়েছে? স্পাইনের অপারেশন কথাটা শুনে বোঝাই যায় না যে আসলে অপারেশনটা কোথায় হয়েছে, পুরো মেরুদণ্ডটার কোন জায়গাটা হয়েছে। কত বড় অপারেশন ছিল? খুব ছোট কিছু ছিল, ল্যামিনেক্টমি ছিল, ডিস্ক কেটে ফেলা হয়েছে, বা টিউমার ছিল, বা কি ধরনের অপারেশন করা হয়েছে? তো যখন আমি এটারও উত্তর করতে যাব তখনও আমাকে আসলে আরেকটু ডিটেইলে জানতে হবে যে তাহলে আপনার স্পাইনাল অপারেশনটা কেন হয়েছে, কি সমস্যা ছিল, কি অপারেশন হয়েছে। এবং অপারেশনের পরেও আরেকটা ব্যাপার আপনারা মনে রাখবেন যে কোনো অপারেশনের পরে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট তো অবশ্যই লাগবে, কিন্তু এটা ধাপে ধাপে করতে হয়। অর্থাৎ অপারেশনের পরপরই প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যে ধরনের এক্সারসাইজ বা চিকিৎসা প্রয়োজন সেটা কিন্তু আস্তে আস্তে প্রগ্রেসিভ ভাবে বাড়ে বা চেঞ্জ হয়। অর্থাৎ একদম অপারেশনের পরপর আপনি যে এক্সারসাইজগুলো করতে পারবেন সেটা কিন্তু আপনাকে ইন্টেন্সিটি আস্তে আস্তে 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে আরো বাড়াতে হবে। এবং এইটা প্ল্যানটা বা এই যে ফিজিওথেরাপি চিকিৎসার প্ল্যানটা এটা চেঞ্জ হতে থাকে। যেমন অনেকের হাঁটুতে এসিএল রিকনস্ট্রাকশন হয়, তো এই ক্ষেত্রে যখন মাত্র অপারেশন হলো অবশ্যই আপনি খুব জোরে সোরে কোনো খুব কঠিন এক্সারসাইজ করতে পারবেন না, রাইট? তখন দেখা যায় আমরা খুব ইজি এক্সারসাইজ ব্লাড সার্কুলেশনের জন্য, হ্যাঁ, ইজি বা সহজ এক্সারসাইজ দিয়ে আমরা শুরু করি। তারপরে প্রিভেন্টিভ মেজার্স নিয়ে আস্তে 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 কিন্তু আমরা প্রগ্রেসিভ ভাবে রিহ্যাবিলিটেশন প্ল্যান করি। এবং তার মানে হচ্ছে যে কোনো অপারেশনের পরে
আপনাদের এক্সারসাইজও কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত একরকম থাকবে না। এটাও আপনাকে, এই জন্য আপনাকে একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে এই প্ল্যানগুলো নিতে হবে যে আমি কতদিন পর্যন্ত কোনগুলো করব, 2-3 সপ্তাহ পরে যখন আমি আরেকটু ভালো হয়ে যাচ্ছি, এগুলো আমার, এই এক্সারসাইজগুলো আমার জন্য সহজ হয়ে গেছে, ওই পর্যায়ে আমি গিয়ে এখন কোন এক্সারসাইজগুলো করব। সো এটার জন্য আপনাকে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে রেগুলার চেক আপে থাকতে হবে এবং আপনার প্রোগ্রেশনটা তার আন্ডারে দেখতে হবে আর কি। এর পরের একটা প্রশ্ন হচ্ছে, ম্যাডাম আমার বাম পায়ের হাঁটুর 4 ইঞ্চি নিচে মাংসতে ও উপরে হাড়ে অনেক ব্যথা, অনেক অসুস্থ আমি। আই এম রিয়েলি সরি টু নো, কিন্তু অ্যাগেন কোন জায়গাটায় ব্যথা এটা দিয়েও আমি খুব ডিটেল, এই জায়গাগুলোতেই আমার আসলে খারাপ লাগে যে এখানেও আমার বলার কিছু নেই, যে স্পেসিফিক্যালি কিন্তু বোঝা যাচ্ছে না যে পায়ের হাঁটুর নিচে মাংসপেশিতে ব্যথা কেন হয়েছে। আপনাকে এটা সঠিক পরামর্শ দিতে হলে আমাকে আরো ডিটেইলে জানতে হবে যে ব্যথাটা কেন হয়েছে, কোথায় হচ্ছে, এটা কি মাংসপেশির ব্যথা নাকি ব্লাড সার্কুলেশনের প্রবলেম আছে নাকি এটা নার্ভের পেইন। সো এটা অ্যাসেসমেন্ট করানোটা জরুরি। আপনারা কখনো কোনো সমস্যা যদি হয়, কখনো দীর্ঘ সময় এটাকে পুষে রাখবেন না। এটাও আরেকটা বড় ব্যাপার যে অনেক সময় পেশেন্টরা মনে করে যে আমার সমস্যা হয়েছে, আমি ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খাই, আমি কিছুদিন ওয়েট করি, অসুবিধা নাই, ঠিক হয়ে যাবে, রাইট। অনেক সময় গরম পানির শেক নিয়ে বা ঠান্ডা পানির শেক নিয়ে মনে করে যে আচ্ছা ভালো লাগছে, আর ডাক্তারের কাছে যেতে হবে না। কিন্তু কি হয় জানেন, যে যদি আপনারা একটু আর্লি স্টেজে, প্রথম দিকেই যখন সমস্যা হচ্ছে, তখন যদি ডক্টরের শরণাপন্ন হন বা আমাদের ফিজিওথেরাপি স্পেশালিস্টদের শরণাপন্ন হন, তাহলে কিন্তু চিকিৎসাটা আপনার আরো সহজ হয়। এবং যে চিকিৎসাটা আপনাকে দেরিতে আসলে 2-3 সপ্তাহ 1 মাস নিতে হবে, দেখা যেত প্রথম দিকে আসলে আপনি 1 সপ্তাহতেই অনেক ভালো রেজাল্ট পাবেন। সো এই জন্য কোনো কিছু নিয়ে ওয়েট করবেন না। যদি মনে হয় যে জিনিসটা আপনি বুঝতে পারছেন না কেন হয়েছে বা সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে প্রপার সাজেশন বা প্রপার পরামর্শ সিক করবেন। এরপরে আরেকটা ছিল হচ্ছে প্রশ্ন যে ম্যাম আমার মেরুদণ্ডের শেষ অংশে কোমরের ঠিক মাঝখানে প্রচুর ব্যথা, সিআরপিতে থেরাপি নিয়েছি, ব্যথার ওষুধ খেয়েছি, গরম শেক নিয়েছি, কোনো উপকার পাইনি, একটু বলবেন আমার কি করা উচিত, আমার বয়স 30। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি যেটা বলতে চাচ্ছিলাম এতক্ষণ, যে এখানেও কোমরের মাঝখানে ব্যথা, অ্যাগেন মেরুদণ্ডে ব্যথা, কিন্তু কেন ব্যথা। আমি যদি এখানে ওনার বয়স 30, খুব অল্প বয়সে ব্যথা হচ্ছে, আমি এখানে কিছু ধারণা করাটাও ভুল হবে। অনেক সময় অল্প বয়সে ডিস্কের জন্য ব্যথা হয়, অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস অনেক সময় যদি যারা স্পোর্টের সাথে জড়িত থাকে সেক্ষেত্রে হয়। এখন আমি ওনার এইটুকু ইনফরমেশন দিয়ে আসলে ধারণা করে আগেইন কিছু বলতে পারছি না। সো এই ধরনের ক্ষেত্রে আসলে আমাদেরকে ডিটেইলে জানতে হবে যে আপনার সমস্যাটা কেন হচ্ছে, কবে থেকে হচ্ছে, আপনি কোনো এক্সরে এমআরআই করেছেন কিনা। যদি আপনারা, অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে আমাকে কিন্তু মেসেঞ্জারে অনেকে রিপোর্টও পাঠান, সেসব ক্ষেত্রে আসলে ডিটেইলে আমি রিপোর্টটা দেখার পরও ডিটেইলে আপনাকে বলতে হলে আপনারা হয়তো মনে করেন যে রিপোর্টটা দেখলেই পুরোপুরি বলা যাবে যে আসলে কি ট্রিটমেন্ট নিতে হবে। এটাও কিন্তু ঠিক না, কারণ অনেক সময় শুধু রিপোর্ট দেখে পেশেন্টের সিমটম কতটুকু বা আপনার উপসর্গগুলো কতটুকু সেটা বোঝা যায় না। এবং এটা কোরিলেট করতে হয় আমাদেরকে, যে আপনাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে দেখাটাও খুব জরুরি। যে আপনি হয়তো বা অনেক সময় দেখা যায় যে এমআরআই এ মনে হচ্ছে যে একটা ডিস্ক অনেক বেশি বের হয়ে আছে, কিন্তু সিমটমে যখন পেশেন্টটাকে আমরা দেখতে যাই তখন কিন্তু ওরকম দেখা যায় না। সো এটা শুধুমাত্র রিপোর্ট দেখে বলাটাও কঠিন। সেক্ষেত্রে কি করতে হয়, আপনাদের ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করে দেখতে হয় যে আপনি কোন মুভমেন্ট করতে পারছেন, কোনটা পারছেন না, কোনটা সমস্যা হচ্ছে, এবং কিছু টেস্টও থাকে সেটার সাথে রিলিভেন্ট, সেগুলো করে তারপরে কিন্তু একটা এক্সারসাইজ প্ল্যান বা একটা ট্রিটমেন্ট প্ল্যান করতে হয়। আজকে মোটামুটি এই কয়টাই প্রশ্ন ছিল আমার কাছে। আমি দেখছি অল্প কিছু মানুষ আছেন আমাদের সাথে হচ্ছে লাইভে। আই হোপ যে আসলে চেষ্টা করেছি কিছু ইনফরমেশন দেওয়ার, যেগুলো আপনাদের যাতে উপকারে আসে পরবর্তীতে। এবং যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা শেয়ার করতে পারেন।
যদি আপনাদের কারো প্রশ্ন থাকে সেটা আপনারা অবশ্যই আমার মেসেঞ্জারেও পরে, মেসেঞ্জারে বা ইউটিউবেও আপনারা যারা দেখেন আমার ভিডিও সেখানেও আপনারা অথবা কমেন্টেও আপনারা শেয়ার করতে পারেন। আর আমি আমার সাথে যদি অনেকেই আবারও বলছিলাম যে বারবার অনেকেই বলেন যে আপনার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চাই, বা অনেক সময় অনেকে চান যে আমি আসলে অনলাইনে ভিডিও কনসালটেশন করি। যদি সেটা করতে চান সেক্ষেত্রে আপনারা একটা নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটা আমি লাইভ থেকে চলে যাওয়ার আগে আরেকবার দিয়ে যেতে চাই। নাম্বারটা হচ্ছে 01611633013। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার খুব দ্রুতই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।